ননদ এবং বউয়ের ঝগড়ায় বিলাসপুর গ্রামের মালতীপাড়া একেবারে অতিষ্ঠ। কারণ রাত দিন বাড়ির বউ দিশা এবং ননদ প্রিয়ার মধ্যে একেবারে ঝুটোঝুটি ঝগড়া বেঁধেই থাকে। বৌদি ননদকে বিয়ে দিয়েই ছাড়বে, আর ননদ কিছুতেই বিয়ে করবে না, কারণ দিশার পছন্দ করা ছেলের নাকি ভীষণ পরিমাণে নাক উঁচু। সেই জন্য সবসময় বৌদি এবং ননদের মধ্যে ঝগড়া বেঁধেই থাকে। আর ননদের বিয়ে হয়ে গেলে বাড়ির বউ সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবে, কারণ তার জীবনে আসল সমস্যার উৎস হলো ননদের বদমাইশি। একদিন, ইস নানা বৌদি, তুমি এরকম কি সব কানা পটলের মতো ছেলের ফটো দেখাচ্ছ? আমার মতো এক সুন্দরী মেয়ের সঙ্গে এরকম ছেলেগুলোকে মানায়? আমি কিছুতেই এই ছেলেগুলোকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ অন্য কোনো ছেলে দেখাও। তুমি এমন করে বলছো যেন তোমাকে আমি ছেলে দেখাচ্ছি না, বরঞ্চ শপিং মলে গিয়ে শাড়ি দেখাচ্ছি। আর এই ছেলেগুলোকে যথেষ্ট সুন্দর দেখতে, আর এরা ভালো চাকরিও করে। তাই তুমি এর মধ্যে একজনকে পছন্দ করো, যার সঙ্গে তোমাকে বিয়ে দেব। ছেলেটার নাম রতন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। পছন্দ হয়েছে একে? ইস নানা বৌদি, একদম পছন্দ হয়নি। সবই ঠিক আছে, কিন্তু নামটা কেমন যেন সবজিওয়ালার মতো। এরকম সবজিওয়ালার মতো নামের ছেলেকে আমি বিয়ে করব না, কারণ প্রত্যেকদিন আমাদের এখানে যে সবজি দিতে আসে তার নামও কিন্তু রতন। শোনো, তোমার যদি এরকম ন্যাক থাকে তাহলে কিন্তু জীবনেও তোমার বিয়ে হবে না। আর তুমি এমন করে বলছো যেন তোমাকে অপ্সরা পরীর মতো দেখতে। তোমাকেও তো কানা ব্যাঙের মতো দেখতে। মুখ দেখলে মনে হয় যেন মোমো ভূত। তাই তুমি এত বেশি নাকুচু করো না, বুঝেছো? যাকে পছন্দ করে দিচ্ছি তাকেই বিয়ে করে নাও। কি, আমাকে মোমো ভূতের মতো দেখতে? তোমার এত সাহস, তুমি আমাকে ভূত বললে? তোমাকে কেমন দেখতে শুনি? তোমাকে তো পেঁয়াজ ভূতের মতো দেখতে। তুমি দেখেছো আমাদের পাড়ার মোড়ে যে খেপি পাগলিটা বসে থাকে? তোমাকে একেবারে ওরকমই দেখতে। এভাবে কিছুক্ষণের মধ্যেই ননদ এবং বৌদির মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। আর তাদের মধ্যে এরকম তুলকালাম ঝগড়া দেখে বিপদে পড়ে দিশার শাশুড়ি মা কমলা দেবী। আর সে চাইলেও সেই ঝগড়া কিছুতেই থামাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন দিশা তার ননদকে নানান রকম ছেলের ফটো দেখায় এবং তাকে বিয়ে করার জন্য বাধ্য করে তোলে। কিন্তু প্রিয়া কখনো বলে ছেলের নাক বেঁকা, আবার কখনো বলে ছেলে টেরা। এসব কথা বলে সে নিজের বিয়ে পিছিয়ে দিতে থাকে। আমি ভালো করেই জানি যে তুমি আমাকে বিয়ে দিয়ে বিদায় করে নিজে একেবারে শ্বশুর বাড়িতে বসে রাজ ঐশ্বর্য ভোগ করতে চাইছো বৌদি, কিন্তু আমি তো তোমাকে অত সুখ ভোগ করতে দেব না। যতদিন আমি এই বাড়িতে থাকতে পারি ততদিন আমি তোমাকে খাটিয়ে খাটিয়ে মারবো। আমি নিজের মনে মনে আজকে প্রতিজ্ঞা করছি প্রিয়া, তোমাকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। তুমি যতই আমার ঘাড়ে চেপে নাচতে চাও না কেন, তোমাকে আমি নাচতে দেব না। নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নাচবে, আর তোমাকে আমি এই বাড়ি থেকে তো বিদায় করেই ছাড়বো। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে। একদিন কমলা দেবী তার বৌমার কাছে এসে বলে, বৌমা, আজকে কিন্তু বাইরে ভালো বৃষ্টি পড়ছে, একেবারে খিচুড়ি খাওয়ার মতো আবহাওয়া। তাই তুমি দুপুরবেলা সবার জন্য ভুনা খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট রান্না করে ফেলো। হ্যাঁ মা, আমিও সেই কথাই ভাবছিলাম। ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি আর ডিম ভাজা করছি। এই বলে দিশা রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি রান্না করতে শুরু করে। আর তখন প্রায় বেলা 12টা বাজে। সেই সময় দিশার সোনার টুকরো ননদের ঘুম ভাঙে। আর প্রথমে ঘুম থেকে উঠেই তার নিজের বৌদির কথা মনে পড়ে। বৌদি, ও বৌদি, আমার চা কোথায়? তাড়াতাড়ি আমাকে ঘন দুধ দিয়ে বেশ ভালো করে চা করে দাও। আর কালকে আমি যে ডাইজেস্টিভ বিস্কুটগুলো এনেছি সেগুলো দিয়ে চা দাও। অত যখন ঘন দুধ দিয়ে চা খেতে ইচ্ছে করছে তখন তাড়াতাড়ি রান্নাঘরে এসো আর নিজের চা নিজে বানিয়ে নাও। বেলা 12টা পর্যন্ত ঘুমাবে আর তোমাকে এখন আমি চা করে দিতে যাব? আমার বইই গেছে। এতই যখন চা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের চা খাওয়ার সময় ঘুম থেকে ওঠো না কেন? দিশার এমন কথা শুনে প্রিয়ার মাথা একেবারে গরম হয়ে যায়। তাই সে ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই তার বৌদির সঙ্গে রান্নাঘরে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। তার দাবি তাকে কেন চা দেওয়া হয়নি। সে বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, তাই সে যখন যা চাইবে তার বৌদিকে তাই করে দিতে হবে। কিন্তু বৌদিও যে বিয়ের আগে কারোর বাড়ির মেয়ে ছিল সেই ব্যাপারটা প্রিয়া একবারের জন্য ভাবতে চায় না। তোমার এত বড় সাহস, তুমি সকালবেলা আমার মুখে মুখে তর্ক করতে শুরু করে দিলে? তোমার বেশি বার বেড়েছে। আজকে দাদা অফিস থেকে ফিরুক, তোমার নামে আমি নালিশ করছি। আমি কি তোমাকে ছেড়ে দেব? শোনো প্রিয়া, আমার উপর বেশি মেজাজ দেখাবে না। আর এখন বেলা 12টা বাজে, সকাল অনেকক্ষণ আগেই কেটে গেছে। প্রত্যেকদিন সকাল 6টায় আমার মতো ঘুম থেকে উঠবে।
আর বাড়ির সব কাজ করবে, তখন দেখবো এত মুখ কোথায় থাকে তোমার। উফ বাপ রে বাপ, তোমাদের জ্বালাই আমি একটুও শান্তিতে পেপার পর্যন্ত পড়তে পারছি না। তোমরা দয়া করে চুপ করবে আর এরকম ঝগড়া করো না। প্রিয়া, তুই তো সবে ঘুম থেকে উঠেছিস, যা ঘরে গিয়ে মুখ ধুয়ে নে। তোর বৌদি দুপুর বেলার জন্য রান্না করছে, তুই একেবারে চা খেয়ে নিবি। প্রিয়া তার মায়ের কথা শুনে গটগট করে নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নেয়। আর প্রিয়া সারা বাড়ি মাথায় করার জন্য আর জোরে জোরে গান চালিয়ে সে সোফার উপর বসে বসে ফোন ঘাঁটতে থাকে। আর এরকম প্রচন্ড জোরে গান চালানোর ফলে দিশার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। তোমাকে কতবার বলেছি প্রিয়া, তুমি এরকম জোরে জোরে গান চালাবে না, কারণ সারাদিন কাজ করে আমি এখন একটু চাকরির জন্য পড়তে বসি, তাই আমার ভীষণ অসুবিধা হয়। তুমি গান বন্ধ করো। গত 2 বছর ধরে শুনছি তুমি নাকি চাকরির পড়া পড়েই যাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত একটা চাকরি পেলে না তো, তাহলে আবার ওই পড়ার মানে কি গো? তার থেকে ভালো গান শোনো, দেখবে মন ভালো হবে। অত সহজে চাকরি পাওয়া যায় না, হ্যাঁ অনেক কষ্ট করতে হয়। আমি কি তোমার মতো নাকি? কলেজে 1 ইয়ারে 2বার ফেল মেরেছে, আবার আমার মুখে মুখে কথা। আমার বিয়ের বয়স হতে না হতে আমার বাবা মা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, তাই আমি আর চাকরি করার সুযোগ পাইনি। কিন্তু এখন তো আমি চাকরি করব, তাই তোমাকে বলছি শোনো, দয়া করে তুমি বিয়েটা করে নাও, না হলে কিন্তু বিয়ের বয়স পেরিয়ে গেলে তোমার মতো বাদরকে কেউ বিয়ে করতে চাইবে না। আর শ্বশুর বাড়িতে গিয়ে তুমি যত ইচ্ছা গান শুনবে, নাচানাচি করবে, তখন আমি তোমাকে কিছু বলতে যাব না। এই চুপ করো তো, তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো। আমি ভালো করে জানি তোমার বাপের বাড়ির পাড়া থেকে খবর পেয়েছি তুমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির পচার সঙ্গে প্রেম করতে, তাই তোমার মা তোমাকে ঘাট থেকে নামানোর জন্য আমার দাদার ঘাটে চাপিয়ে দিয়েছে। চুকচুকানি স্বভাব তোমার। তোমার এত বড় সাহস, তুমি আমার চরিত্রের উপর আঙুল তুললে? মা দেখুন আপনার মেয়ে আমাকে কি বলছে দেখুন, আমি নাকি বিয়ের আগে পাশের বাড়ির পচার সঙ্গে প্রেম করতাম। আপনি এসব কথা শোনার পরও কোনো প্রতিবাদ করবেন না? আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। আপনি দয়া করে আপনার মেয়ের বিয়ে দিন আর এখান থেকে বিদায় করুন, না হলে আমি বাপের বাড়িতে চলে যাব। এভাবে ননদ বউয়ের ঝগড়া শুনে শাশুড়ি মা আবার প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ বাড়ির বউয়ের উপর এরকম অপবাদ দেওয়া মোটেই ঠিক নয়। প্রিয়া, তুই তো দেখছি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। নিজের বৌদির সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে? ঝগড়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুই কেন তোর বৌদির নামে উল্টোপাল্টা কথা বলবি? আর সত্যিই তো মেয়েটা একটু পড়াশোনা করছে, আর তুই কেন এরকম জোরে জোরে গান চালিয়েছিস? মায়ের এরকম কথা বলার পর প্রিয়া আর কিছু বলতে পারে না, সে গানের আওয়াজ কমাতে বাধ্য হয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে প্রিয়ার এক বান্ধবী রোশনি তার সঙ্গে দেখা করতে আসে, আর প্রিয়া এবং রোশনি দুজনে মিলে গল্প করতে বসে পড়ে। এই প্রিয়া, তুই কেন বিয়ে করতে চাইছিস না বলতো? তোর বৌদি কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসছে, তোর জায়গায় আমি থাকলে না আমি কবে বিয়ে করে নিতাম, কারণ ছেলেগুলোকে কিন্তু দারুণ দেখতে। চুপ কর তো, ওরকম দারুণ দেখতে অনেক ছেলেই আসবে, আর আমাকেও তো দারুণ দেখতে। আমি যদি এত তাড়াতাড়ি বিয়ে করে নিই, তাহলে আমার বৌদি তো একেবারে হাত পা তুলে নাচবে আর এই বাড়িতে একা একা রাজত্ব করবে। সেই জন্যই তো আমি বিয়ে করছি না, যতদিন পারবো বৌদিকে জ্বালিয়ে মারবো। সত্যি প্রিয়া, তুই পারিসও বটে। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি ঠিক একটা ছেলেকে দেখে বিয়ে করে নিতাম, কারণ আমার কাছে নিজের সংসার আগে, তারপর বৌদিকে জ্বালানো। আর এত ভালো ভালো চাকরিওয়ালা ছেলেকে কেউ ছেড়ে দেয়? প্রিয়া এবং রোশনির কথা শোনার পর দিশা মনে মনে বুঝতে পারে সে কিভাবে নিজের ননদকে জব্দ করতে পারবে, কারণ সে জব্দ করার চাবিকাঠি পেয়ে যায়। দেখতে দেখতে 2 দিন কাটে। 2 দিন পর, প্রিয়া দেখো, আমি আবার একটা দারুণ দেখতে ছেলে সম্বন্ধ নিয়ে এসেছি, আর এই ছেলেটা আমেরিকাতে চাকরি করে আর একেবারে বলিউড হিরোর মতো দেখতে। ছেলেটাকে পছন্দ হয়েছে, দেখো তো। প্রিয়া না চাইতেও সেই ছেলেটাকে দেখে, আর সেই ফটো দেখা মাত্রই সেই ছেলেটাকে প্রিয়ার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। তাই প্রিয়া যে তার বৌদির মুখের উপর না করে দেবে, সেই সাহস প্রিয়া কিছুতেই দেখাতে পারে না। বা বৌদি, ছেলেটাকে তো ভালোই জোগাড় করেছো, তা চেনাশোনা হলো কিভাবে শুনি? দারুণ দেখতে, আর আমেরিকাতে থাকে মানে অনেক বড় লোক। তুমি যখন বলছো, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমার একটা সোশ্যাল মিডিয়াতে মহিলাদের গ্রুপ আছে, ওখানে এই ছেলেটার মা ছবি দিয়েছিল, আর ভালো বাড়ির মেয়েকে বউ করার জন্য খুঁজছে। তাই আমার প্রথম দেখাতেই রোশনির কথা মনে এসেছে। আমি এই ছেলেটাকে তোমার বান্ধবীর জন্য খুঁজেছি। আমি শুনেছি তোমার বান্ধবী বলছিল আমি যদি তোমার বান্ধবীর জন্য ছেলে দেখতাম, তাহলে তোমার বান্ধবী সহজেই বিয়ে করে নিত। তাই আমি এই ছেলেটাকে তোমার বান্ধবী রোশনির জন্যই দেখেছি। আজকে আমি রোশনিকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলেছি, ওকে ছেলেটার ফটো দেখাবো। আশা করি রোশনি ছেলেটাকে পছন্দ করে নেবে।
নিজের বৌদির মুখে এমন কথা শুনে প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ এত ভালো ছেলে প্রিয়ার হাতছাড়া হয়ে যাবে আর সেই ছেলের সঙ্গে রোশনির বিয়ে হবে সেটা প্রিয়া একেবারেই ভাবতে পারে না, কারণ সে সবাইকেই জানিয়ে দিয়েছে সে বিয়ে করতে চায় না। আর কিছুক্ষণের মধ্যেই রোশনি সেখানে এসে উপস্থিত হয়। আর রোশনি যখনই দেখে যে তার জন্য এত ভালো ছেলের সম্বন্ধ দেখা হয়েছে, তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে ওঠে। সত্যি বৌদি, তুমি খুব ভালো, আমার ছেলেটাকে ব্যাপক পছন্দ হয়েছে। আর আমার বাবা মা যদি জানতে পারে আমি বিয়ের পর আমেরিকাতে চলে যাব আর এত হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমি সংসার করব, তাহলে আমার বাবা মাও কিন্তু খুব খুশি হবে। আমার এই ছেলেটাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তুমি বিয়ের দিন পাকা করে ফেলো। বৌদি, তুমি আমার বৌদি হয়ে এরকম করতে পারলে? তুমি কোথায় আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখবে তা নয়, তুমি আমার বান্ধবীর বিয়ের জন্য সম্বন্ধ দেখছো। আমি জানি তুমি আমাকে ভীষণ হিংসা করো, কিন্তু তাই বলে তুমি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলে? একদম বাজে কথা বলবে না প্রিয়া, আমি তোমার জন্য অনেক বিয়ের সম্বন্ধ দেখেছি। আর তুমি তোমার বান্ধবীকে বলেছো তুমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাও তাহলে আমার ঘাড়ে বসে বসে আমাকে জ্বালাবে কি করে। তাই তুমি সারা জীবন আমার ঘাড়ে বসে আমাকে জ্বালাও আর আমার সঙ্গে ঝগড়া করে যাও। আমি তোমার বান্ধবীর বিয়ে দিয়ে ওকে আমেরিকাতে পাঠিয়ে দেব। প্রিয়া তার বৌদির কথা শুনে একেবারে চুপ করে থাকে আর সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। সে কোন মুখে নিজের বৌদির কাছে ক্ষমা চাইবে সেটা বুঝে উঠতে পারে না। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমি সব সময় কথায় কথায় তোমার সঙ্গে ঝগড়া করেছি, আমার এরকম করা উচিত হয়নি। তুমি আমার জন্য সত্যি অনেক ভালো ভালো সম্বন্ধ দেখেছো, কিন্তু আমি ইচ্ছা করেই বিয়ে করিনি, এটা তো আমারই ভুল। তুমি ছেড়ে দাও বৌদি, এই ছেলেটার বিয়ে আমার বান্ধবীর সঙ্গেই হবে। এই কথা শোনা মাত্রই রোশনি এবং দিশা জোরে জোরে হেসে ওঠে, কারণ তারা প্রিয়াকে জব্দ করার জন্য এরকম পরিকল্পনা করেছিল। কারণ যে ছেলেটির সম্বন্ধ দিশা রোশনির জন্য দেখেছে সেই ছেলেটি আসলে প্রিয়াকে পছন্দ করেছে। আর শুধুমাত্র প্রিয়া বিয়ে করতে চাইছিল না বলে তার বৌদি ইচ্ছা করে প্রিয়ার সঙ্গে মজা করে। তুমি চিন্তা করো না প্রিয়া, এই বিদেশি ছেলের সঙ্গে আমি আমার ননদেরই বিয়ে দেব। আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম যাতে তুমি আর কোনোদিনও আমার সঙ্গে ঝগড়া করতে না পারো। সকালবেলা তোর বৌদি আমাকে ফোন করে এরকম প্ল্যানের কথা জানিয়েছে। আর শোন, এবার কিন্তু বিয়েটা করে নে কেমন? আমি তোর বিয়েতে লেহেঙ্গা পরে কিন্তু নাচানাচি করব। এই শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর সারা জীবনের মতো সে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। এর ফলে সেই বাড়িতে আর কোনোদিনও ননদ বৌদির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয় না। কোথায় নিজের আলাদা ঘর, আলাদা বিছানা, আলাদা বাথরুম এসব ব্যবহার করে করে জীবন কাটালি, আর এখন এখানে এসে পাড়ার টাইম কল থেকে জল তুলতে হচ্ছে। যেই ঘরে ঘুমাচ্ছিস সেই ঘরেই রান্না করতে হচ্ছে। স্নানও কি এখানেই করিস নাকি তোরা? মা, তুমি কি সত্যি এখানে আমাকে আমার জন্মদিনে উপহার দিতে এসেছো নাকি আমাকে অপমান করতে এসেছো? এখন এটা আমার বাড়ি, আর এই বাড়ির ব্যাপারে কোনো খারাপ কথা আমি শুনতে রাজি নই। তুই কোন বাড়ির মেয়ে আর কোথায় এসে থাকছিস তোর ধারণা আছে? তোর মাথায় ঢোকে এগুলো? তোর জন্য লোক সমাজে আমার কতটা নাম ডুবেছে সেগুলো তুই ভেবেছিস কখনো? আমি তো বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তোমাকে বলেছিলাম যে তোমার যদি আমাকে নিজের মেয়ে বলে মানতে নাই ইচ্ছা হয় তাহলে সবাইকে বলে দিও যে তোমার মেয়ে মারা গেছে। সেটাই তো করতে পারতে তুমি। ছাড়, এখন এসব বাদ দে। তুই যাদের সঙ্গে থাকিস আর যেখানে থাকিস তোর কথাবার্তা আর ব্যবহারও তাদের মতোই হয়ে যাচ্ছে। তাই তোর সাথে বেশি ঝামেলায় জড়িয়ে আমি নিজের ক্লাস নামাতে চাই না। এবার যেই জন্য এসেছো সেটা বলো। ভালো লাগছে না আজকের দিনে তোমার সাথে এভাবে ঝগড়া করতে। মীনাক্ষীর এই কথা শুনে সুতপা দেবী তার মেয়ের জন্য নিয়ে আসা সমস্ত উপহারগুলো একটা একটা করে মীনাক্ষীকে দিতে থাকে। তার মায়ের নিয়ে আসা উপহার রাখার জন্য মীনাক্ষীর ঘরে জায়গা কম পড়ে। মীনাক্ষী বুঝতে পারে এগুলো হয়তো তার মা তাকে ছোট করার জন্যই করছে। যেহেতু তার মা তাকে ভালোবেসে তার জন্য উপহারগুলো এনেছে, তাই মীনাক্ষী চেয়েও তার মাকে কিছু বলতে পারে না। কিন্তু সুতপা দেবী কিছুতেই মীনাক্ষীকে অপমান করার কোনো সুযোগ ছাড়ে না। কিছুক্ষণের মধ্যেই মীনাক্ষীর স্বামী সুজয় বাড়িতে চলে আসে। বাপরে বাপ, এত জিনিসপত্র কেন ঘরের মধ্যে? কে এনেছে এসব? কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারছি না। এ কি মা, আপনি এখন এসেছেন? দাঁড়িয়েছেন কেন? বসুন না। আমার মেয়ের জন্মদিনের উপহারগুলো তোমার ঘরে রাখার পরে আমি তো নিজের বসার মতোই জায়গা পাচ্ছি না, সেই কারণেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভালোই ভবিষ্যৎ দিয়েছো তুমি আমার রাজকুমারীকে। এবার চুপ করো তো মা, দেখলে তো ও সবেমাত্র কাজ থেকে ফিরলো। তুমি একটু বিশ্রাম করো আর ওকেও একটু বিশ্রাম করতে দাও। দিন আনা দিন খাওয়া অবস্থা দেখে আমার মাথায় আগুন চলে যাচ্ছে।
আর তুই চাইছিস আমি বিশ্রাম করি? তোকে এরকম জীবন কাটাতে দেখবো বলে বিদেশে তোকে পড়তে পাঠিয়েছিলাম। তুমি কেন এসেছো মা এখানে? আমি তো কখনো তোমার কাছে সাহায্য চাইনি। আমরা তো এতদিন ধরে নিজেদের মতো জীবন কাটিয়েই নিয়েছি, তাহলে তোমার এখন এখানে আসার কি দরকার পড়লো বলো? আমার মনেই হয়েছিল তোর স্বামী ওই 100-200 টাকার দিনমজুরি করে তোকে ভালো রাখতে পারবে না, তোর কাজে লাগবে এমন কোনো জিনিসও তোকে কিনে দিতে পারবে না। তাই তো এই জিনিসগুলো তোকে দেবো বলে আমাকে এখানে আজকে আসতে হলো। কিন্তু আমি এখান থেকে একটা জিনিস আমার বাড়িতে রাখতে দেবো না। যেদিন আমি নিজে আমার স্ত্রীকে এই সমস্ত জিনিস কিনে দিতে পারবো সেদিনই ওই সমস্ত জিনিস ব্যবহার করবে, তার আগে নয়। তাহলে বোধহয় এই জীবনে আর আমার মেয়ের সুখে শান্তিতে জীবন কাটানো হবে না, কারণ তোমার মুরদ আমি ভালো করেই বুঝে গেছি। এভাবেই সুতপা দেবী একের পর এক তার মেয়ে এবং জামাইকে অপমান করতে থাকে। সুতপা দেবী শহরের একজন অত্যন্ত নামি দামি শিল্পপতি ছিল। তাকে অনেক অসহায় অবস্থার মধ্যে ফেলেই তার স্বামী মারা যায়। তারপর থেকে দুধের শিশু কোলে নিয়ে ভিক্ষা করা, লোকের বাড়ি থেকে কাজ করা থেকে শুরু করে নিজে টাকা জমিয়ে নিজের ব্যবসা করা, আর সেখান থেকে তার শিল্পপতি হয়ে ওঠা। সে তার অতীত জীবনে যা কষ্ট পেয়েছে তার এক অংশ সে তার মেয়েকে অনুভব করতে দেয়নি। সুতপা দেবী মীনাক্ষীকে একেবারে রাজকুমারীর মতো করে বড় করে। আমি তোর জন্য বিদেশি একজন ব্যবসায়ীর সম্বন্ধ নিয়ে এসেছি। ও খুব ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। তুই যেভাবে সারা জীবন আমার কথা শুনে এসেছিস সেভাবে আমার এই কথাটাও শুনে চলিস, দেখবি তুই জীবনে অনেক সুখী হবি। আমাকে এবার বলে দিতেই হবে, আমি সুজয়কে পছন্দ করি। মা আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। মায়ের সব স্বপ্ন একেবারে ভেঙে যাওয়ার চেয়ে আগেই বলে দেওয়া ভালো হবে। কিরে, কি ভাবছিস? আমি কিন্তু অঞ্জনকে তোদের বিয়ের কথা দিয়ে চলে এসেছি। তুই শুধু একবার ওর সঙ্গে দেখা করে নিস, কেমন? এটাই সুযোগ, তাহলে এটাই করব। ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়ে ওকে সব সত্যি কথা বলে দেব। ওকে বলে দেব ও যেন মাকে জানিয়ে দেয় যে ও আমাকে বিয়ে করতে চায় না। তারপরে যখন মায়ের নিজের পছন্দ করা ছেলে মায়ের মন ভাঙবে, তারপর আমি সুজয়ের কথা মাকে বলবো। তুই এত কি ভাবছিস বলতো? কখন থেকে তোর সঙ্গে কথা বলে যাচ্ছি, তুই কোনো উত্তরই দিচ্ছিস না। দেখা করব তো, তুমি চিন্তা করছো কেন? কবে কোথায় যেতে হবে তুমি আমাকে জানিয়ে দিও, বাকি সব ব্যবস্থা আমি করে নেব। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মীনাক্ষীর সঙ্গে সুতপা দেবীর ঠিক করা পাত্রে দেখা করার দিন এগিয়ে আসে। মীনাক্ষী সময় মতো অঞ্জনের সঙ্গে দেখা করতেও চলে যায়। মীনাক্ষীকে প্রথমবার দেখেই অঞ্জনের পছন্দ হয়ে যায়, কিন্তু তারপরেই যখন মীনাক্ষী তার এবং সুজয়ের সম্পর্কের কথা অঞ্জনকে জানায়, অঞ্জন প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু তবুও সে কোনো রকমে তার রাগ দমিয়ে রাখে। তোমার মাথা ঠিক আছে তো? তোমার মা এই শহরের এত বড় একজন শিল্পপতি, আর তুমি তার মেয়ে হয়ে তোমাদের বাড়ির কাজের লোকের ছেলেকে বিয়ে করবে? এটা কখনো মানা যায়? মা হয়তো আজকে অনেক ধনী আর অনেক বিখ্যাত, কিন্তু একটা টাইমে আমার মাকেও ভিক্ষা করে খেতে হয়েছে। সেই কারণে আমি বিশ্বাস করি কারোর খাটনিকে কখনো ছোট করে দেখতে নেই। সুজয়ের এখন কিছু নেই, হয়তো ও ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে। সবার ভাগ্যতা তোমার মায়ের মতো হয় না। সুজন যদি ভবিষ্যতে বড় লোক হয়ে যায় তো ভালো, কিন্তু ও যদি না হয় তখন তুমি এইভাবে অভাবনটনের মধ্যে সংসার চালাতে পারবে তো? আমি সুতপা দেবীর মেয়ে, সেই সুতপা দেবী যে ভিক্ষা করে লোকের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে এত বড় ব্যবসার মালকিন হয়েছে। আমি এইটুকু কষ্ট করতে পারবো না? সবই যখন তোমার ঠিক করা হয়ে গেছে, তাহলে আমার সাথে দেখা করতে এলে কেন? শুধু শুধু আমার সময় নষ্ট করে তোমার লাভ কি হলো? এটা বলতেই এখানে এসেছিলাম যে তুমি নিজে মাকে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। তুমি আমাকে বন্ধু না ভাবলেও আমি তোমাকে বন্ধুই ভাবছি, আর আমি তোমার বন্ধুর থেকে এইটুকু সাহায্য আশা করতেই পারি, তাই না? অঞ্জন মীনাক্ষীকে আশ্বাস দেয় সে তার মাকে মীনাক্ষী যেমনটা শিখিয়ে দিয়েছে তেমনটাই বলবে। সুতপা দেবী অঞ্জনের সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। অঞ্জন সুতপা দেবীর সঙ্গে জিজ্ঞাসা করতে আসলে সে অঞ্জনকে জিজ্ঞাসা করে তার মীনাক্ষীকে কেমন পছন্দ হয়েছে এবং সে মীনাক্ষীকে বিয়ে করতে রাজি কিনা। অঞ্জন মীনাক্ষীর দিকে একবার তাকায়। মীনাক্ষী হাত জোর করে অঞ্জনকে অনুরোধ করে তার শেখানো কথাটাই বলতে। কি হলো বাবা, বলো না, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? আমি তাহলে বিয়ের গোছগাছ শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিন। আমার মীনাক্ষীকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি ওকেই করব। ওকে দেখার পর আর ওর সাথে আলাপ হওয়ার পরে আমার অন্য কোনো মেয়েকে আর কখনো পছন্দও হবে না। অঞ্জনের এই কথা শুনে মীনাক্ষীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এরপর সে কি করবে। তাই সে বাধ্য হয় সুজয়ের হাত ধরেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু পালানোর আগের মুহূর্তেও সুতপা দেবী মীনাক্ষীকে ধরে ফেলে।
এভাবে আমার মুখে চুনকালি মাখিয়ে নিজের অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাস না মা। আমি দারিদ্রতার মধ্যে থাকতে পারলেও তুই পারবি না, কারণ তুই এসবে অভ্যস্ত নোস। আমি সব পারবো মা, আমি তোমার মেয়ে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি সুজয়কেই বিয়ে করব। এরকম কুলাঙ্গারের মতো কথা বলে নিজেকে আমার মেয়ে বলতে লজ্জা করছে না তোর? ওই ছেলেটার বাবা আমাদের বাড়িতে এককালে কাজ করত। বাবা মা মারা যাওয়ার পরে ও তো পড়াশোনা ছেড়ে দিনমজুরির কাজ করছে, আর ওর জন্য তুই তোর মাকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস। আমার সামনে সুজয়কে অপমান করো না মা। আমি সুজয়কে বিয়ে করছি বলে তোমার যদি নিজেকে আমার মা বলতে অসুবিধা হয়, তাহলে কালকে সবাইকে বলে দিও যে তোমার মেয়ে মারা গেছে, এবার চলি আমি। এই বলে মীনাক্ষী বাড়ি ছেড়ে চলে যায়। সুতপা দেবীও আর মীনাক্ষীকে আটকানোর কোনো চেষ্টা করে না। দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে। মীনাক্ষীর জন্মদিনের দিন সুতপা দেবীর মনে হয় আজ মীনাক্ষীর সঙ্গে তার দেখা করা উচিত। তাই সে অনেক দামি দামি উপহার নিয়ে মীনাক্ষী এবং সুজয়ের বাড়িতে দেখা করতে যায়। সেখানে গিয়েও সুতপা দেবী একভাবে মীনাক্ষীকে তার দারিদ্রতা নিয়ে অপমান করতে থাকে। এমনকি সুজয়কেও অপমান করতে সে ছাড়ে না। ভেবেছিলাম আমার জন্মদিনে আমি নিজে হাতে বানিয়ে তোমাকে তোমার পছন্দের খাবারটা খাওয়াবো, কিন্তু সেটা আর পসিবল হবে না। তুমি এবার এসো মা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? আমি তোর জন্য এত কিছু করলাম, তারপরেও তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? সত্যি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করতে পারোনি। আমার ভালো লাগা খারাপ লাগা কি কখনো আমল করনি। তোমার যেটা মনে হয়েছে তুমি আমাকে দিয়ে শুধু সেটাই করিয়ে গেছো। তুই এরকম মিথ্যা কথাগুলো বলতে পারছিস? সত্যি সত্যি গরিব হলে কি মানুষের চিন্তাধারা বোধ বুদ্ধি লোপ পায়? কেন বলছিস তুই এগুলো? আমার নাচতে ভালো লাগে, কিন্তু তুমি আমাকে দিয়ে গান শিখিয়েছো। রান্না করতে ভালো লাগে, কিন্তু তুমি আমাকে দিয়ে ফ্যাশন ডিজাইনিং কোর্স করিয়েছো। আমি সুজয়কে চাই জেনেও তুমি অঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। আমার আর সুজয়ের সম্পর্কের কথা জেনে তুমি অঞ্জনকে উস্কে দিয়েছো সুজয়কে অপমান করার জন্য, ওর কাজ কেড়ে নেওয়ার জন্য। তুমি কি ভেবেছো আমি এগুলো কোনোদিনও জানতে পারবো না, তাই তো? তুই এভাবে তোর মাকে অপমান করলি তো? দেখিস একদিন তোর এই মায়ের কাছেই তোকে ফিরে আসতে হবে। টাকা পয়সা ছাড়া মানুষ জীবনে এক পাও চলতে পারে না। সবে তো বিয়ের কয়েক মাস হলো, আস্তে আস্তে দেখ কি হয়। আমাদের যাই সমস্যা হয়ে যাক, আমরা সব নিজেরা সামলে নেব। তোমার কাছে কখনো সাহায্য চাইতে যাব না, কথা দিচ্ছি। উপরওয়ালাকে বলুন আপনার মেয়ের সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়। যদি সেগুলো হয়ে যায় আপনি আবার আসবেন আমাদের বাড়িতে, কিন্তু আপনি আপনার মেয়েকে ফিরিয়ে যেতে নয়, আপনার মেয়েকে এটা বলতে আসবেন যে সত্যি সত্যি ওকে নিয়ে আপনি কতটা গর্বিত। এরকম স্বামী যার কপালে, তাকে নিয়ে আমি কোনোদিনও গর্বিত হতে পারবো না। এই ছোট বাড়ি বদ্ধ ঘর আমার মেয়ের জন্য নয়। ও ভুল করেছে এই অভাবে ভরা জীবন বেছে নিয়ে। ও ঠিক বুঝতে পারবে আর ও নিজেই আমার কাছে ফিরে আসবে। এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 5 বছর কাটে। এই 5 বছরে মীনাক্ষীর কোনো খবর নেওয়ার চেষ্টাই তার মা করেনি। একদিন সুতপা দেবী নিজের অফিসে বসে কাজ করছে, এমন সময় তার অফিসের একজন কর্মচারী সেখানে আসে। ম্যাডাম, এই বছরের টেন্ডারটা আমরা পাইনি। কোনো একটা কোম্পানি ওই টেন্ডারটা নিয়ে চলে গেছে। ওই কোম্পানির টেন্ডারটা আমরা না পেলে এবার কি হবে ম্যাডাম? কোন কোম্পানি? তাদের মালিকরা কোথায় থাকে কিছু জানো? ওদের নাম ঠিকানা ফোন নম্বর সব আমাকে জোগাড় করে এনে দাও। আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো। আমি ওদের অনুরোধ করব যাতে এই টেন্ডারটা আমাদেরকে দিয়ে দেয়। নন্দিনী কিছুক্ষণের মধ্যেই সেই নতুন কোম্পানির মালিকের ঠিকানা ফোন নাম্বার জোগাড় করে এনে দেয়। সুতপা দেবী তাদের বাড়ির সামনে গিয়ে তাদের বাড়ি দেখে তার চোখ ছানা বড় হয়ে যায়। তাদের শহরে এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। বাড়ির ভেতরে যেতেই সুতপা দেবীর পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। কি ম্যাডাম, বলেছিলাম তো আপনার মেয়ের সমস্ত ইচ্ছে যদি পূরণ হয় তাহলে একদিন আপনাকেই আমাদের কাছে আসতে হবে। আসতে হলো তো? কিন্তু এত কিছু কিভাবে সম্ভব হলো? কি করলে তোমরা? মাত্র 5 বছরে তোমাদের অবস্থার এমন পরিবর্তন কিভাবে হলো? মীনাক্ষী এবং সুজয় সুতপা দেবীকে সবকিছু বলতে থাকে, কিভাবে তারা দুজনে মিলে সুজয়ের দিনমজুরির টাকা দিয়েই আবার নিজেদের পড়াশোনা শুরু করে, কিভাবে তারা একসঙ্গে একটু একটু করে টাকা জমিয়ে নিজেদের ছোট্ট একটা জামা কাপড়ের ব্যবসা শুরু করে। তাদের শিক্ষা এবং বিচক্ষণতা এই দুয়ের কারণে তারা তাদের ঘর থেকে শুরু করা ব্যবসাকে কিভাবে বিদেশের মাটি পর্যন্ত নিয়ে যায়। এসব শোনার পর সুতপা দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। তুই ঠিকই বলেছিলিস, কখনো কারোর প্রচেষ্টাকে ছোট করতে নেই। ছোট ছোট প্রচেষ্টা থেকেই তো মানুষ অনেক বড় হতে পারে। তোরা দুজনে তার প্রমাণ। তোরা দুজনেই আমাকে ক্ষমা করে দে প্লিজ।
সুজয় এবং মীনাক্ষী আগের ঘটে যাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে সুতপা দেবীকে ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।